মরহুম আমেনহোতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেনহোতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেনহোতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন? ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে। আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জওয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেনহোতেবকে সবকিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেনহোতেব ইউজারসিফকে ভালোবাসে। মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জওয়ান আমেনহোতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। ইরানুস, সাংঘাতিক খবর আছে।
বলো কি হয়েছে? জনাব অজ্ঞামোহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন। ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেনহোতেবকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো, আমি ইউজারসিফকে এই কথা বলবো। মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামোহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানুতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান? ইউজারসিফের গুনাহ ও অপরাধটা কি? আছে, এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কিনা আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদভোগ করবে। আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন। সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন সেনাপতি হোরেন হোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারসিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হরেনহোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারসিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়। এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয়, তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারসিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনরূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরও কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হলো সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরও অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরও উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার ওপরে। কি হয়েছে ইরানুস? খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরে ইরানুস। আলী জনাব, হরেনব গতকাল অজ্ঞামোহরের ইবাদতখানায় গিয়েছিল। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হরেনহোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেনহোতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামোহর বানুতির দিদারে এসেছিল। নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তুমি নিজে তাদেরকে দেখেছো? না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামোহর চলে যাওয়ার পর বানুতি আমেনহতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামোহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সবকিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে। ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না, কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সুপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন। তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। অলি জনাব, বাদশাহ চতুর্থ আমেনহতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নিরিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলী জনাব ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলী জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামান্য বাদশাহ। দরুদ বানু। দরুদ হাকিম ইউজারশিপ। খোশ আমদেদ ইউজারশিপ, কাজে এতটাই মশগুল হয়েছো যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একাত্মবাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরে হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে।
এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীল নদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজারশিপ। আমরা আর স্মরণে শুরু করছি। আপনাদের নিকটে আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের 7 বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায়, তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন, তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমত কোনোদিন এই কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব?
আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব। এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিলও আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনারও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরূদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরূদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরূদ আপনার উপরে জনাব ইউজারশিপ। ইউজারশিপ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, 2টি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য।
জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একজন ভালো সহধর্মিণী ছিলাম না। এবং আপনার মর্যাদার মূল্যও বুঝিনি, কিন্তু আপনি সব সময় মহান ছিলেন। এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন। আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি। আফসোস, যদি ইউজারশিপ এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম। কি এমন হতো যদি ইউজারশিপের খোদার উপর আনতাম? এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি।
আজিজে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি। পুতিফার মারা গেছে ঘন্টা খানেক পূর্বেই, আর ঘন্টা খানেক পরেই তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। আপাতত একটু থামো। পূর্ব থেকেই আমি হত্যার বিরোধী ছিলাম, কিন্তু এখন আর পথ নেই। হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আজ পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমেনহোতেব অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে, এবং যদি ইউজারশিপ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা ইউজারশিপের জন্য অপমানজনক হবে। এবং যদি ইউজারশিপ তার স্থানে নির্বাচিত হয়, সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে। ইউজারশিপকে অবশ্যই খতম করা উচিত। বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না। হে খোদার নবী, বাইরের দুনিয়ার খবর রাখেন। আলী জনাব পুতিফার দুনিয়া ত্যাগ করে পশ্চিমের জগতে চলে গেছেন। হ্যাঁ, পুতিফার মারা গেছেন? আজ শহরের গণ্যমান্য ব্যক্তিরা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। খোদাবন্দ পুতিফারের উপর রহমত বর্ষণ করুক এবং ভুলগুলো ক্ষমা করে দিক। তিনি একজন ভালো লোক ছিলেন। আমি সত্যি তার কাছে ঋণী। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। বীর ও সাহসী সেনাপতি। হ্যাঁ, বিভিন্ন যুদ্ধে সে পুতিফারের ডান হাত ছিল। পরাজয় কি সে তা জানে না। সে তার বীরত্ব দিয়ে অনেক যুদ্ধের ভাগ্য পরিবর্তন করেছে।
আমেনহোতেবের উচিত পুতিফারের জায়গায় হোরেনহোপকে নির্বাচিত করা। জনাব হোরেনহোপ পুতিফারের উত্তরসূরি হিসাবে সর্বোৎকৃষ্ট হবে। কিন্তু আমি তার নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করছি। জনাব আমেনহোতেবের পছন্দের তালিকায় তো ইউজারশিপ রয়েছে। পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত 40 বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়। আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো আজকে ইউজারশিপের পরাজয়ই হবে। হোরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারশিপের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারশিপকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারশিপকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি এবং হোরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন।
ইউজারশিপ একজন ভিনদেশী, কিন্তু হরেনহোপ এই মাটিরই সন্তান। তার মানে হরেনহোপকে এখন থেকে ইউজারশিপের আদেশ আমল করে চলতে হবে। এই সিদ্ধান্ত বিবেক সম্পন্ন নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে এসেছেন। জনাব পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চলুন যাওয়া যাক। এই ফাও খাওয়া লোকগুলোর কাজই এই। চলো। রওনা হও। উপায় একটাই, আমরা প্রথমে যা চেয়েছিলাম। নীলিফার কোপ্তাকে খবর দাও। জনাব হরেনহোপ, এটা ইনসাফ হয়নি। জনাব পুতিফারের উত্তরসূরি হবার যোগ্যতা শুধু আপনারই রয়েছে। সম্ভবত আপনার কথা সত্যি হয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর লোক। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব স্বীকার করে নেওয়া উচিত আমেনহোতেব আমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাটাই ঠিক কি বলছেন আপনি? আপনি তো মিশরের লস্কর বাহিনীর প্রধান। আপনার অভিজ্ঞতা অনেকের চাইতেই বেশি। আপনারা ভালো থাকবেন। তারই এই পদের যোগ্যতা ছিল। পুতিফার মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। খোদা তাআলার রহমত বর্ষিত হোক তার উপর। কিন্তু আপনি তো তার কারণে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমি তাকে সম্মান করি এবং তার উপর আমার কোনো বিদ্বেষ নেই। হায় আফসোস, যদি তাকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলের দিনের দিকে দাওয়াত করতাম। খোদাবন তাকে ক্ষমা করুক এবং নিজের বন্ধুর ন্যায় রহমত ও দয়ার চাদরে ঢেকে রাখুক। চলো, রওনা করো। এ কান্নার ব্যথা তোর হৃদয়ের কি ফায়দা? যখন পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি।
যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি। কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। যদিও আমি তার মৃত্যুতে শোকাহত, কিন্তু এর থেকেও বেশি ব্যথিত, কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে। আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে পুতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি এগুলো সব কিছুর মূলে রয়েছে ইউজারসিফ। আপনাকে কতবার সতর্ক করেছিলাম, কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন, কিন্তু আপনি আমার কথা শোনেননি। না, ইউজারসিফের কোনো রকম কোনো দোষ নেই। আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি গুনাহগার। পুতিফারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম, ইউজারসিফের সাথেও। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হরেন হোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হরেন হোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছো। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ। দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারে উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। এই কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরও কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে। সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে। প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন। আমরা প্রতি বস্তার জন্য 5 দেবন বেশি দেব। যতটা পারো সংগ্রহ করো আর ইবাদতখানার গুদামে হস্তান্তর করো। তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম বায়না, বাকিগুলো হস্তান্তরের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি। খাদেমগণও গম গুদামজাত করতে চাইছে, আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেন হোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না?
আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ, কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারশিপ এমনভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজুরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য, তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে মোতার খোদাদের পরাজয় ঘটবে। অজ্ঞামোহরের শেখর শুকিয়ে ফেলা এত সহজ নয়। তাদের সব জায়গায় প্রভাব রয়েছে, এমনকি আমার মাতা বানুতিকেও বিশ্বাস করতে পারছি না এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে। এটা একটি লড়াই মহামান্য বাদশাহ। গোয়েন্দা বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা। এমনকি এও সম্ভাবনা রয়েছে যে হত্যা করে নিশ্চিহ্ন করে দিতে পারে। যেমন করে ইতোপূর্বে খাদেমগণ কর্তৃক মরহুম বাদশাহ ও তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জনাব ইউজারশিপ, আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন? প্রথমত রাজদরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে। এখন চোখে চোখ রাখা হচ্ছে, প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। না, রক্তপাত করার বিষয়ে আমি একমত নই। জনাব ইউজারশিপের উদ্দেশ্য হত্যা নয়, অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই। শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে। আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন? জি আমার বানু, খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে। চিন্তার কোনোই কারণ নেই। যখন সে রাজ দরবার থেকে বের হবে, নীলিফার গুপ্তাকে খবর দিয়ে দেবে। তোকে আমি কোথায় পাবো? আমি সব সময় রাজ দরবারের আশেপাশেই থাকব। চোখ ঘুরালেই আমাকে দেখতে পাবেন। উপযুক্ত ফুসতে কাজটা সেরে ফেলবি, ঠিক আছে? চিন্তা করার কিছুই নেই, বাকি কাজটা আমার। ভুলে যেও না, আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না। নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব। আমি তো আগেই বলেছি, আমার আর কোনো কিছুই করার নেই। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফায়দা করতে পারলাম না। আমার পুত্র তাকে অত্যন্ত ভালোবাসে,
কোনো অজুহাতেই তাকে পদচ্যুত করবে না, পরিবর্তনও করবে না। যদি আমেন হতিব ইউজারশিপকে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয়, তবে আমরাই তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। তোমাদের যা ইচ্ছে করো, আমাকে আর এর মধ্যে টেনো না। চিন্তা করবেন না বানু, আমরা নিজেরাই এতে পারদর্শী। জনাবে আলী ইউজারশিপ, দাস মালিক ও ধনী ব্যক্তিদের আয়কর প্রদান অভাবনীয় ছিল। এটাই তো স্বাভাবিক। যে মুনাফা খুঁজবে তার উচিত হবে আয়কর প্রদানের পুরস্কার সানন্দে গ্রহণ করা। 1 বছরের আয়কর পূর্বে প্রদান করবে, পরবর্তী 2 বছরের আয়কর মাফ হয়ে যাবে। আলী জনাব, অন্যান্য শহরের আয়কর জমাদানের জন্য আমরা কোনো কাজ করব না? আমার উচিত জাভিরা কারাগার থেকে আগত বন্ধুদের সাহায্য নেওয়া। আগামীকাল কর্মস্থলে তাদের সঙ্গে কথা বলবো। আমি কি তাদের খবর দেব? কি হয়েছে ইরানুস? আমি একটু আগে খাদেম হাপুপিকে বানুতির সঙ্গে কথা বলতে দেখলাম, এবং রাজমহলের সামনে একজন সৈন্যর সাথেও কথা বলছিল। তারা অবশ্যই কোনো শয়তানি চিন্তা করেছে। আপনাকে নিয়ে আমি অনেক চিন্তিত জনাব। তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, অথবা সে দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে রয়েছে। আলী জনাব, আপনি তো শুধুমাত্র আপনার একার নন, আপনি মিশরের সকল জনগণের চোখের মণি। ইউসুফ কেউ নয়। খোদা তাআলা আমার মতো বান্দাদের পাঠাতে অক্ষম নন। যদি আমাকে না পাঠাতেন, সেই স্থানে অন্য কাউকে পাঠাতেন। কি হয়েছে? কিছু কি ঘটেছে? বানুর নিফারতিতির সঙ্গে কাজ রয়েছে। দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবন্দ জনাব আমিন হতেব। আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি, আর বানুর নিফারতিতি আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে। আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি। শুনছি। এখনই খবর পেলাম যে ইবাদতখানার খাদেম ইউজারশিফকে হত্যা করতে যাচ্ছে। কখন, কোথায়, কিভাবে? ইউজারশিফ কোথায়? আমি এগুলো জানি না, শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে। যে কোনো মুহূর্তে ইউজারশিফের যান বিপন্ন হতে পারে। তুমি এগুলো কোথা থেকে জানলে? বানুতির খাদেম নিজে শুনেছে। খাদেম হাপুকি আপনার আম্মাজানের সাথে গোপনে এই কথা বলেছে। ইউজারশিফকে আমার কাছে নিয়ে এসো, দ্রুত। দরুদ আজিজে মিশর জনাব ইউজারশিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে।
কি হয়েছে? অস্থির কেন? মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে, এক্ষুনি যেতে বলেছে। কিছু কি হয়েছে? তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি? না, আমাকে কিছু বলেননি, কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম। শুধু বললেন আপনাকে খবর দিতে। চলো যাই। দরুদ আমার মহামান্য বাদশাহ আমেনহোতেব। শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল নকশা এঁকেছে। এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। মহামান্য বাদশাহ, আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি। সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয়। আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন প্রহরীর সঙ্গেও কথা বলছিল। আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে। এর হাকিকত রয়েছে। কিছুক্ষণ আগে বানুতির খাদেম আমার কাছে এসেছিল। সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি, তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে। একটা কথা মহামান্য বাদশাহ, কিছুদিন পূর্বে ইবাদতখানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায়, আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল। তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব। এগুলো গুরুত্বপূর্ণ নয়। আমি সেই সব কুচক্রী ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই। আমি আমার কাজ নিয়ে চিন্তিত। আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল, কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি। এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিহ্ন হয়ে যাক। আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আগামীকাল দেরিও হয়ে যেতে পারে। যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয়, তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে। অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব। এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে। তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে। তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব, যা পরে আর ফেরত পাওয়া যাবে না? যদি আমার মহামান্য বাদশাহ শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি, যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুনছি, আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই। তা কি করে সম্ভব? প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই, অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী। আমি আপনার খোদাকে চিনি না, তবে এতটুকু চিনেছি তিনি ইবাদতখানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজারশিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে। আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন, সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী। হ্যাঁ, আমার একাত্মবাদী খোদা? হ্যাঁ, একাত্মবাদী খোদা, যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয়, যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত, নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে। মহামান্য বাদশাহ, আপনার পেরেশান হওয়া উচিত নয়। পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন। আমি আতুন খোদার ইবাদত করি, যাকে ছাড়া সমস্ত ভূমণ্ডল নিথর ও নির্জীব। তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয়? আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি। মহামান্য বাদশাহ কি সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক? আপনি কি তার প্রতি ঈমান এনেছেন? তার পয়গম্বরের প্রতি ঈমান আনছি। আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি? তাকে 1000 নামে ডাকা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। মহামান্য বাদশাহ আমেনহোতেব তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন। আমেনহোতেব, আমি আমার এই আমেনহোতেব নাম নিয়ে ত্যক্ত, বিরক্ত। আমি আমুনের নাম নিয়ে ত্যক্ত। আমি আতুনের ইবাদত করি।
আমার নাম এখন থেকে অখনাতুন। অসম্ভব সুন্দর নাম। অতুন ইবাদতকারী, অখন আতুন, অখনাতুন। আগামীকাল থেকে নিজের দিন জাহির করব। সবাই জানুক এখন থেকে আমার নাম অখনাতুন। একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয়। আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি, কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না। কেন নয়? এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন। লোকজন এখনো আমুনকে ভালোবাসে, আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে, কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে। এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে, আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে। এই পরিস্থিতিতে ইবাদতখানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনে রাগান্বিত হবেন। তা তো অবশ্যই হবে। আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক। এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে, কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা। এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দিব এবং বানু ও নিফারদিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব। এভাবে ক্রমান্বয়ে ইবাদতখানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে। এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে, কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে। চিন্তা করো না ইরানুস, খোদাবন্দ আমার হেফাজত করবে। জনাব ইউজারশিপ, খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন। খোদাবান তার পাহারায় আছেন। তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকব না। আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব, তাকে কখনোই একাকী ছাড়বে না। সমস্ত মিশরের মালিক বাদশাহ তৃতীয় আমেনহোতেবের সন্তান চতুর্থ আমেনহোতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন।
আজ আমুনকে সম্মান জানানোর দিন না? হ্যাঁ, কিন্তু কেন এরকম সাদামাটা পোশাকে এসেছে? আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন। এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন। মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন। আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ। আজ বাদশার আমুনকে পবিত্র করার কোনো ইচ্ছেই দেখছি না। আমুন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমেন হতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমুনের পায়ের কাছে নতজানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি। কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোনো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি। এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি। এইসব কেন করলাম না? জবান পরিষ্কার। আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না। একাত্মবাদী খোদার উপর ঈমান এনেছি। আমি জানতাম ইউজারশিপ তার কাজ আঞ্জাম দেবেই দেবে। হ্যাঁ, আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ঈমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কি বলছো আমেন হতেব? তুমি এসব কি কথা বলছো? কেন, কি হয়েছে? বন্ধ করুন আম্মাজান। আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান। অখনাতুনের রাজমহলে এখন আর আমুনের দরকার নেই। এখন থেকে ইবাদতখানা থাকবে না। ইবাদতখানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই। আপনাদের বলছি, এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান। তোমাদের উপর ধ্বংস হবে তোমরা, ধ্বংস হবে তুমি। অমন তার অপমান সহ্য করবে না। ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে। অমন তার অপমান কোনোদিন সহ্য করবে না। সবাইকে ধ্বংস হতে হবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। অমনের অপমান সহ্য করবে না অমন।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সারদারগণ, অভিজাতগণ, আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেনহোতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম। এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন। মিশরের বাদশার নাম অখন আতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী, একাত্মবাদী খোদা। আমার নাম ওই সময় পর্যন্ত আমেনহোতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না। রাজমহলে কুফরি হুকুমত করেছে, আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো। আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না। দেখে নিও, আমুন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে। এখন থেকে আমেনহোতেব যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে, কারণ আমি প্রতিশোধ নেব। আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না। আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব। বাহ, তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো। তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু সংখ্যক শুধু 1/5 আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে। এই 1/5 কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে? না, গরিব ও নিঃস্বদের 1/5 প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো। আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা। এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে। শহরের কারিগর, মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে। একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে। কোনো শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয়। আমি জানতে চাচ্ছি, এত কিছু জেনে কি ফায়দা হবে? ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না। যদি অন্বেষণ করো, গরিবরা যেমন ধনীদেরকে চিনবে, ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে। নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে। এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে। দরুদ বানু জুলেখা। কি হয়েছে রুদামুন? এমন কিছু খবর আছে যা মন্দ নয়। আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতুন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন। নিজের নাম আমেনহোতেব থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামেই ডাকতে আদেশ দিয়েছেন। আতুন একাত্মবাদী খোদার অপর নাম। তার মানে ইউজারসিফের খোদা?
সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারশিপের ইশারা ও পরামর্শের ফল। কিন্তু আমি তো শুনেছি অখনাতন অর্থ সূর্যের সন্তান। আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে। ইউজারশিপের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে। কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে? রুদামুন, ইউজারশিপের সাথে তোমার দেখা হয়? অজ্ঞামহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে। এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয়। জনাব মালিক, আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন? জি চিনি। 20 বছর তো ভবঘুরেই ছিলাম। আমিও 20 বছর যাবৎ তেবসের জিন্দেগি গড়েছি, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি, তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে। আপনি কি আসলেই তেবুসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন? তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত। চিন্তা করো না, দেখছোই তো আমি আমার লেবাস বদলে ফেলেছি, কেউ আমাকে চিনতে পারবে না। এখন থেকে আমি নিয়মিত গম তোলা, প্যাপিরাসের শস্য ক্ষেত, পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব। মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত। চিন্তা করো না, আমি তাকে একা ছাড়ব না। চলুন তাহলে যাওয়া যাক। এই শহরের সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার। তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত। জি আলী জনাব, বছরের পর বছর মিশরের একদল লোক অন্য একদল লোকের ঘাড়ে চড়ে আসছে। আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন? খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে। আলী জনাব, এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে।
আমার কাছে অনেক গোলাম রয়েছে, জোয়ান গোলাম, শক্তিশালী গোলাম, সুস্থ সবল গোলাম। এই যে দেখুন, একেবারে মজবুত দাঁত। আমি মাত্র 100 দেবন দ্বারা নিলাম শুরু করছি। বলুন কে কিনতে ইচ্ছুক? 100 দেবন, 100 দেবন। আরে বলছি তো, কর্মঠ। এই যে দেখুন, এই যে দেখুন, শক্তিশালী ও কর্মঠ। আমি 200 দেবনের কমে বিক্রয় করব না।